ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলছেন গণতন্ত্র মঞ্চ। জানাবো সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে শঙ্কায় জনগণ। আওয়ামী লীগের লিখতেও 10 বছর লাগবে। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, যা বললেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলছেন গণতন্ত্র মঞ্চ। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। 4.5 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে রোমহর্ষক ঘটনা ঘটছে। এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। সরকারকে জরুরিভাবে এসব সংকটের সমাধান করতে হবে। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও এসব দলের সঙ্গে খোলামেলা কথা বলে না। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমাধান বের করা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনো সরকারকে সহ্য করছে। ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পর আবার কেন আমাদের রাজপথে নামতে হবে? মানুষের ধৈর্যের পরীক্ষা না দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না। এই জন্য সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানাচ্ছি। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে শঙ্কায় জনগণ। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এত বছর জনগণের কোনো অধিকার ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ হওয়ার, কিন্তু আমরা তা করতে পারিনি। তিনি বলেন, দেশ এখনো অস্থিরতার মধ্যে আছে, কিন্তু সম্ভাবনাও আছে। এছাড়া 24-এর অভ্যুত্থানের পর নতুন যাত্রায় শুরু থেকে জনগণ হতাশা ও আশঙ্কায় ভুগছে। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে জনগণ শঙ্কায় আছে। যদিও আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এদেশে ব্রিটিশরা জনপ্রশাসন তৈরি করেছে। সেখানে দক্ষ লোক নিয়োগ দেওয়া হতো। তাদের কাজ ছিল ব্রিটিশদের রাজত্ব স্থায়ী করা। তাদের উত্তরাধিকার এখনো আমরা দেখতে পাই। আমাদের দেশে যে উদ্দেশ্য নিয়ে জনপ্রশাসন তৈরি করা হয়েছে তা এখনো পূরণ করতে পারেনি। মুনিরা খান বলেন, দুর্নীতি কমাতে হবে। আগে এনআইডি পেতে যে টাকা দিতে হতো, এখন এর চেয়ে বেশি টাকা দিতে হয়। দুর্নীতিকে চ্যালেঞ্জ ধরে নিয়ে এগোনো উচিত। সমাজ, সরকার ও জীবনের সব স্তর থেকে দুর্নীতি বাদ দিতে হবে। এখানে নজর দিতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমাদের প্রশাসনে এখনো দালালি স্বভাব আছে। আমাদের মধ্যে ইতিবাচক মানসিকতা থাকতে হবে। এটি কেবল প্রশাসনের মধ্যে থাকবে না, কেন্দ্রীভূতকরণ থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা যাবে না। একেএম আব্দুল আওয়াল মজুমদার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ বন্ধ হয়ে গেছে। আমাদের পতন সেখান থেকেই শুরু। জিয়াউর রহমানের সময়ে একটু ঠিক করা হলেও এরশাদের সময় তা আবার নষ্ট করে দেয়। ইব্রাহিম খান বলেন, জনপ্রশাসনের ইতিহাসে অনেক উত্থান পতন হয়েছে। সময়ের সঙ্গে জনগণের সব জায়গায় প্রশাসন যুক্ত। সরকারি প্রশাসনের কাজগুলো ঠিক করে দিতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। এই দেশে প্রতিটি সরকার প্রশাসনের পরিবর্তনের জন্য কমিশন করেছে, কিন্তু এর প্রয়োগ কখনো হয়নি। মেজর জেনারেল আমসা আমিন বলেন, জনপ্রশাসনের পুনর্গঠন দরকার, কারণ আমাদের ঔপনিবেশিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে গণ ঐক্যমত্য তৈরি করতে হবে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো জনপ্রশাসন, এরপর রাজনীতি করা। মাহবুব কামাল বলেন, একজন আমলা একটি সই দিয়ে যেই পরিমাণ সম্পদের মালিক হতে পারেন, একজন কৃষকের 14 পূর্বপুরুষ একটি টিপ সই দিলেও এত সম্পদের মালিক হতে পারবে না। আমলার সীমাবদ্ধতা আছে, কারণ সে মানুষ, কিন্তু আমলাতন্ত্রের সীমাবদ্ধতা নেই। তাহমিদ আল মুদাসসির বলেন, যে স্পিরিট নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তা আমরা ধরে রাখতে পারিনি। এখানে সুযোগ ছিল অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার। সচিব ও জনপ্রশাসনে জিজ্ঞাসা করা দরকার, স্বৈরাচারকে এত বছর ক্ষমতায় কেন রেখেছেন তারা? জনপ্রশাসনে যারা ফ্যাসিবাদকে ক্ষমতায় রাখার জন্য সাহায্য করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ আর তৈরি না হয়। আওয়ামী লীগের লিখতেও 10 বছর লাগবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, এখন আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে এক সময় লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের লিখতেও আগামী 10 বছর লাগবে। আওয়ামী লীগের আমলের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী কোনো আচরণ করেনি। তার মতো অনিয়ম দুর্নীতির মহা উৎসব এবং গুম খুনের রাজত্ব কায়েম করেনি।
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এখান থেকে যে সরকার এসেছে তারা এতদিন থাকতে চায় কেন? নির্বাচিত সরকারের আয়ুষ্কাল 5 বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত 3 মাস। এখন নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন ফজলুর রহমান। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিএনপি শতকরা 95টি আসন পাবে। দ্রুত নির্বাচন দেন। তারেক রহমান বলেছেন, 31 দফা সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এদেশ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মবর্ণের মানুষের শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, সরকারকে বলি আপনারা দল করবেন করেন, কিন্তু সময় মতো নির্বাচন দেন, দেখেন কয়টি আসন পান। জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড জনগণের সমর্থন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, যা বললেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। গত 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাকে ফেরত দিতে ইতোমধ্যে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে। গণ আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ হত্যার নির্দেশ প্রদানের অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। তিনি দেশে ফিরে এলেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে বলেই অন্তর্বর্তী সরকার একাধিকবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে হাসিনা কি করতে পারেন সেই সম্পর্কিত পরামর্শ তাকে দিয়েছেন বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাজদেব। ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে সাজদেব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তিটি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। এখন চুক্তির এসব সতর্কতা ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন। ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। সাজদেব বলেন, আবার ভারতের বাংলাদেশের সরকারকে জানাতে পারে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সেই সম্পর্কে নিশ্চিত নয় তারা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্কারে স্বাক্ষর করেন নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক নোট প্রদান করা হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই নোট গ্রহণ করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মহেশ সাজদেব বলেন, প্রথমত কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম। এটি কেবল একটি নথিগত রেকর্ড। এটা অনেকটা এমন, মনে করুন আপনি অন্য কোনো দেশে কোনো সঙ্গীত, কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন। সেখানে হয়তো কোনো কিছু আপনার ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন। দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে চলমান রাজনৈতিক অস্থিরতার পুরো ভাগে রয়েছে শেখ হাসিনার অবস্থান। প্রতিবেশী দেশ ভারতের জন্য ব্যাপারটি অস্বস্তিকর। তবে মহেশ সাজদেব মনে করেন, বাংলাদেশ যদি অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ের কূটনৈতিক পন্থা অনুসরণ করে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলেও কিছু অনতিক্রম্য কূটনৈতিক জটিলতার কারণে ভারতের পক্ষে সেই অনুরোধ রাখা কঠিন হবে। তিনি বলেন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে গিয়েছিলেন। আমার ধারণা তার সেই সফর এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তারপরেও আমি বলছি, বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফেরত চাইছে এটা তো নতুন নয়। গত আগস্টে বাংলাদেশের সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যেই ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যে ব্যাপারটি লক্ষণীয় তা হলো, শেখ হাসিনার ভারতে আসার অনুমতি চেয়েছিল বাংলাদেশের তৎকালীন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে তিনি এসেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন, কারণ তারা খুব ভালো করেই জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।